শুরুতেই আমার সঙ্গে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন আবহবিদ সুজীব কর, রয়েছেন সৌমেন্দ্রমোহন ঘোষ পরিবেশবিদ, এবং আমার সঙ্গে রয়েছেন পর্বতারোহী দেবাশিস বিশ্বাস। আলোচনা শুরুর আগে একটা খবর দিয়ে শুরু করি, একটা চিন্তার বিষয়। 65 জন যাত্রী নিয়ে নেপালে তলিয়ে গেল দুটি বাস, একাধিক ভারতীয় ছিলেন সেখানে। পাহাড়ে ধসের জের আর ত্রিশুলি নদীতে ওই বাসগুলো পড়ে যায়। নেপাল হোক বা উত্তরাখণ্ড কিংবা দার্জিলিং কালিম্পং, পাহাড় কি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে, ক্রমশ নড়বড়ে হচ্ছে হিমালয়? ঘটনা নেপালের চিতওয়ান জেলার মদন আশ্রিত রোডে। আচমকা ধস, তাতে নদীতে তলিয়ে যায় দুটি বাস। বাসগুলিতে ছিলেন 7 জন ভারতীয়, প্রত্যেকেই নিখোঁজ। সকালের এই ঘটনায় দুটি বাস মিলিয়ে নিখোঁজ 65 জন যাত্রী। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অংশে, তার মধ্যেও পর্যটকদের ভিড়। বুধবার চামোলি জেলায় বদ্রীনাথ জাতীয় সড়কের ওপরে ধস নামায় বেশ কয়েক ঘন্টা ধরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপরেও দফায় দফায় ধস নামে বেশ কিছু এলাকায়। ধসের ছবিতে ফিরে আসে উত্তরাখণ্ডের চামোলির বিপর্যয়ের পুরনো স্মৃতি। এদিন সকালে ফের নৈনিতালে ধসের ছবি সামনে এসেছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, তার জেরে ফুঁসছে তিস্তা। দার্জিলিং কালিম্পংয়ের একাধিক জায়গায় ধস, বিধ্বস্ত পাহাড়ের একাংশ। জাতীয় সড়ক 10 বন্ধ, লাভা থেকে ডুয়ার্সে যাওয়ার রাস্তা বন্ধ। পাগলাজোড়ার কাছে জাতীয় সড়ক 110 বন্ধ। পাহাড়ে 6 তারিখ থেকে বন্ধ টয় ট্রেন পরিষেবা। পাহাড়ে বন্ধ অসংখ্য গ্রামীণ রাস্তা। দার্জিলিং কালিম্পংয়ের একাধিক জায়গায় ধস। মধ্য হিমালয়ের নড়বড়ে পরিস্থিতি, বড়সড় বিপত্তির মুখে বিস্তীর্ণ এলাকা। কি সমস্যা? এলাকায় একাধিক চ্যুতি রেখা ও কম্পনের জেরে নড়বড়ে হচ্ছে পাথর। পাথরের ক্ষয় হচ্ছে মারাত্মক হারে। ভারসাম্য হারাচ্ছে মাটির উপরের অংশ। পাথর মাটি ধরে রাখার ক্ষমতাও কমছে। নড়বড়ে পাথরের ওপরেই একাধিক নির্মাণ হচ্ছে। রাস্তার ওপরে বিপুল গাড়ি চলাচলের কম্পনও মারাত্মক। বাঁধ নির্মাণ ও মাটির তলা থেকে জল তোলার ক্ষেত্রেও বিপত্তি। আগামী 10 থেকে 15 বছরের মধ্যে হিমালয় এলাকার একাধিক এলাকা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বলে মনে করছেন বিজ্ঞানীরা। ধসের সম্ভাবনা, একাধিক জসীমঠ পরিস্থিতির আশঙ্কা করছেন তারা। অথচ এই এলাকাই আমাদের নদীর উৎস। চাষের ক্ষেত্রে জল আর আবহাওয়া দুইয়ের জন্যই আমরা নির্ভরশীল হিমালয়ের ওপর। এই যদি পরিস্থিতি হয়, তাহলে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাদ্য নিরাপত্তা নিয়েও কি প্রশ্ন ওঠে না? কি হবে আমাদের দার্জিলিং কালিম্পংয়ের, ভাবাচ্ছে বিজ্ঞানীদের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি শুরুতেই সুজিতবাবুর কাছে। সুজিতবাবু, এই যে পাহাড় নষ্ট হচ্ছে, পাহাড় ধ্বংস হচ্ছে, এই কথাগুলো না আমার মনে হয়, বা আবহাওয়া পরিবর্তন এত বছর ধরে আমরা শুনে আসছি, শুনে খুব ক্লিশে হয়ে গেছে বিষয়টা। আমার মনে হয় সাধারণ মানুষ কতটা এটাকে সিরিয়াসলি নেন আমি জানি না। জসীমঠ হয়, এক একটা ধ্বংসলীলা আমরা প্রত্যক্ষ করি, তখন মানুষ কি ভয়ঙ্কর ছবি বলে এরকম শিউরে ওঠেন। কিন্তু তারপর যে কে সেই। উত্তরাখণ্ডের কদিন আগেই ছবি আমি দেখছিলাম, সেখানে ট্রাফিক জ্যামের মতন লোক গিজগিজ করছে পাহাড়ের রাস্তায়, এবং তারপরেই এই বদ্রীনাথের রাস্তা বন্ধ হয়ে গেল। কি পরিস্থিতি পাহাড়ের এখন? মানে মানুষের কতটা সিরিয়াসলি ভাবা দরকার এটা নিয়ে? বেসিক্যালি দেখুন, আসলে আমরা মানুষেরা পাহাড়টাকে আমাদের অ্যাকচুয়ালি পণ্যে পরিণত করেছি। একদম। যখনই কখনো কোনোভাবে যদি নেচারকে আমরা বিপণনের ক্ষেত্র হিসেবে ধরে নিই, আমার কাছে পাহাড়টা একটা বিনোদনের জায়গা, কিন্তু পাহাড়টা এখন হয়ে গেছে পুরোপুরিভাবে একটা বিজনেস সেন্টার, ট্যুরিস্ট স্পট। এবং সেই ট্যুরিস্ট স্পট শুধু নয়, তার সাথে সাথে এত হিউজ ভাইব্রেটিং যে ভেহিকলসগুলো যায়, সেটা পাহাড় কিন্তু নেওয়ার মতো ক্ষমতা পাহাড়ের নেই। দ্বিতীয়ত, আপনারা জানেন যে একদম সীমান্তবর্তী এলাকাগুলোতে রিসেন্টলি মিলিটারি অ্যাক্টিভিটিস, অমুক্তসুখ ইত্যাদির জন্যে প্রচুর পরিমাণে রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করা হচ্ছে। তবে এই প্রত্যেকটা নির্মাণের সাথে সেখানকার মাটির যে গঠন, তার যে প্রকৃতি, তার সাথে কিন্তু সারফেসের কোনো লিঙ্ক নেই। বেসিক্যালি সম্পূর্ণভাবে বলতে গেলে যেটা আনওয়াইজ একটা ডেভেলপমেন্ট প্ল্যান, যেটা মধ্য হিমালয় বা প্রধান হিমালয় গ্রহণ করার মতো ক্ষমতা নেই। চামোলি থেকে জসীমঠ, এই যে জায়গাটা, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল জায়গা হিমালয়ের। এই জায়গাটাতে রয়েছে MBF লাইন,
আবার ঠিক একইভাবে আমরা যেখানে আছি, আমরা আছি মধ্য হিমালয় এবং অব হিমালয়ের মাঝখানে। এর মধ্যে উল্লেখযোগ্য কতগুলো চ্যুতিরেখা, এবং তার উত্তরে রয়েছে MCT বা মেন সেন্ট্রাল থ্রাস্ট। এই যে চ্যুতিরেখাগুলো, এই চ্যুতিরেখাগুলোর একটির বয়স হচ্ছে 1.5 কোটি বছর, আরেকটির বয়স হচ্ছে 7.5 কোটি বছর। এরা দীর্ঘদিন ধরে পরিবর্তিত হয়েছে। হিমালয়ের বিবর্তনের পদ্ধতিতে যে শিলা প্রকৃতি এই অঞ্চলে তৈরি হয়েছে, দীর্ঘদিন জলবায়ুর সাথে কানেক্ট থাকতে থাকতে তার অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে বিকল হয়ে গেছে বলা যেতে পারে, পরিবর্তিত হয়েছে। আচ্ছা। আমরা আমাদের ভাষায় বলি আবহবিকার প্রাপ্ত। যে কারণের জন্য আপনারা দেখবেন আজকে যে ল্যান্ডস্লাইড হয়েছে, কোনো রক্স নেই, কিন্তু বেসিক্যালি মনে হচ্ছে ঝুরঝুরে মাটি। আচ্ছা, তার মানে ওই মাটি হয়ে গিয়ে তার ধারণ ক্ষমতাটা কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি মাটির কোনো ধারণ করার ক্ষমতা নেই, তাকে রিসিভ করে রাখার মতো ক্ষমতাটা নেই। তার উপরে স্ট্রাকচার, তার উপরে আমি স্ট্রাকচার। এই জায়গা থেকেই সৌমেন্দ্রবাবুর কাছে আসবো। সৌমেন্দ্রবাবু, আমরা সিল্কিয়ারা টানেলের ঘটনা কদিন আগে দেখলাম, কি মারাত্মক পরিস্থিতি, একেবারে গোটা দেশ একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল। তারপরে যখন এই দার্জিলিংয়ের পরিস্থিতি হলো, আমরা সিকিমের পরিস্থিতি দেখলাম, সেখানে হচ্ছে একটা নির্দিষ্টভাবে কিছু ড্যামের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠল। যখন সরকার এই ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে বা রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, যখন হচ্ছে আমাদের একদম সীমান্ত রাস্তাও করা দরকার, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার করা দরকার, আমি মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারও যদি ধরি, সেক্ষেত্রে নিশ্চয়ই সরকার একটা বেসিক আলাপ আলোচনা করে নেন পরিবেশবিদদের সাথে, বিজ্ঞানীদের সাথে। সেইখানে কি কোনো রকম কোনো ফাঁক থেকে যাচ্ছে বলে আপনার মনে তুমি হয়? আসল জায়গা ধরেছ সব্যসাচী। এখন পাহাড় হাসছে না, পাহাড় কাঁদছে। তার কারণ হচ্ছে পাহাড়ে এই যে এইরকম দুরবস্থা, প্রাকৃতিক বিপর্যয় যেভাবে বাড়ছে, এনভায়রনমেন্টাল অডিট কিছু হচ্ছে না, অর্থাৎ পরিবেশগত নিরীক্ষা কিছু হচ্ছে না। কিন্তু এটা নিয়ম। হ্যাঁ, নিয়ম, এটা তো নিয়ম। এবং যখনই কোনো পাহাড়ে কোনো প্রজেক্ট হয়, সেখানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে পারবে কিনা সেটা দেখা হয়। তুমি যেটা একটু আগে বলছিলে, এত ট্রাফিক বাড়ছে এবং অফবিট ডেস্টিনেশনগুলোতেও ট্রাফিক যেভাবে বাড়ছে, রাস্তা সেভাবে বাড়েনি। রাস্তা ছোটই আছে, কিন্তু গাড়ি বেড়ে গেছে। এবং তারপরে যখন ধস নামছে, ওই সরু রাস্তা যখন ভেঙে চুরে একসা গর্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু জল, বৃষ্টির জল ওই নিচের দিকে আরও চলে যাচ্ছে। এবং বৃষ্টির জলটা আজকে যেটা সুজিতবাবু বলছিলেন, যে অবিরাম যদি বৃষ্টি হয় এক নাগাড়ে, এবং পাহাড়ের কোলে বৃষ্টি খুব দেখতে ভালো লাগে, কিন্তু মাটিটাকে নরম করে দেয়। এবার চারদিকে যে গাছ থাকে পাহাড়ে, সেই গাছগুলো অবিচারে কেটে ফেলা হয়েছে। গাছের কাজ হচ্ছে পাহাড়টাকে ধরে রাখা। এই যে অভঙ্গুর হয়ে যাচ্ছে পাহাড়ের যে জমিটা, এবং পাহাড়ের তলদেশে দেখা যাচ্ছে যে একটা পাহাড়ি রাস্তায় জল কখনো জমে না, বেরিয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জল জমে যাচ্ছে। আমি সেদিকে একটা ভিডিও দেখলাম, করোনেশন ব্রিজের ওই পাশের রাস্তাটায় জল জমে যাচ্ছে। এবার পাহাড়ের তলদেশে যদি জলটা জমে থাকে, তো মাটিটা অনেকটা নরম করে দেয় এবং প্রেসার পড়ে। এবং ওপর থেকে যদি তুমি দেখো, এতগুলো বাড়ি ঘর, হোটেল, 4 তলা হোটেল হচ্ছে পাহাড়ে, এবং এই যে ভাইব্রেশনটা তোমরা যেটা বললে, যে ভাইব্রেশনটা হচ্ছে পাহাড়ের সব থেকে বড় জিনিস। একটা ভাইব্রেশন হলে সেখানে যদি গাছপালা না থাকে, তার উপর যদি লোড থাকে, অর্থাৎ আমরা যেমন কোনো কিছু করতে দেখি লোড বিয়ারিং ক্যাপাসিটি আমরা দেখি, তো লোডটাকেও অ্যাসেস করছে। আমি এই জায়গা থেকেই দেবাশিসের কাছে আসবো। তাহলে কি আমরা পাহাড়ি ইনফ্রাস্ট্রাকচার করবো না, ইমিডিয়েট বন্ধ করে দেবো? সেটা কি সম্ভব? এটা সম্ভব না, এটা সম্ভব না। আমরা আমাদের যা টেকনোলজি উন্নত হবে, আমরা সেই টেকনোলজি নেব, কিন্তু এই যে সবাই যেটা বলছে যে একটা ব্যালেন্স দরকার, সবসময় ব্যালেন্স দরকার। আমরা তো এখন বলবো না যে পাহাড়ে লোক যাওয়া বন্ধ করে দাও, এটা সম্ভব না। আমরা এটাও বলবো না যে পাহাড়ে রাস্তাঘাট তৈরি করা বন্ধ করে দাও, কারণ এখানে আমাদের সিকিউরিটিও জড়িয়ে আছে। যেমন আমরা বলছি যে লোক যাওয়া, উল্টো দিকে চীন কিন্তু একের পর এক ইনফ্রাস্ট্রাকচার করে চীন বানিয়ে যাচ্ছে। এবার চীনের সঙ্গে একটা ফারাক আছে। চীনের যে মানে ভূগোলটা, আমি তিব্বতটা খুব ভালোভাবে ঘুরেছি। আচ্ছা। তাতে আমি দেখেছি যে চীন এই তিব্বত এলাকাটা, যেটা আমাদের নর্থের তিব্বতই, তো মানে তিব্বত এলাকাটা অ্যাভারেজই 4000 মিটার, 4500 মিটার হাইটের একটা মানে মালভূমি, এবং সেই মাটিটা অনেক শক্ত, অনেক স্টেবল। তুলনামূলকভাবে আমাদের সঙ্গে কোনো কম্পেয়ারই আসবে না। আমাদের আচ্ছা। এদিকটা তো একদমই স্টেবল না, কারণ এটা তো একদম ওই টেকটনিক এফেক্ট আপনারা ভালো বলতে পারবেন, যে ইন্ডিয়ান প্লেটটা গিয়ে যখন আচ্ছা, এই যে আকসাই চীন যে রিজিয়নটা অ্যাকচুয়ালি যেটা আমাদের, সেটার ভূপ্রকৃতি কেমন? চীন তো খুব ছোট্ট জায়গা। আমি পুরো তিব্বতটাই বলছি, মানে হিমালয়ের পুরো নর্থ সাইডটা, সেইখানে এই যে ইন্ডিয়ান প্লেটটা গিয়ে ধাক্কা মারছে,
মারাতে আমরা তো জানি যে হিমালয় রেঞ্জটা সব থেকে মানে ইয়াংগেস্ট মাউন্টেন রেঞ্জ। এবার ইয়াংগেস্ট মাউন্টেন মানে এখনও তৈরি হচ্ছে, প্রতি বছর 6 মিলিমিটার করে বড় হয়ে যাচ্ছে এভারেস্ট, প্রতি বছর 4 থেকে 6 মিলিমিটার করে নর্থ সাইডে সরে যাচ্ছে। তাতে মানেটা কি হচ্ছে, ধাক্কাটা মারছে ইন্ডিয়ান প্লেট, গিয়ে ধাক্কা মারাতে এটা সরে যাচ্ছে, ওই এশিয়ান প্লেটটা সরে যাচ্ছে, যার জন্য যত ধস কিন্তু সব সাউথের দিকে, হিমালয়ের দক্ষিণ দিকে, আমাদের দিকে। এবং শুধু তাই না, নর্থ সাইডটা কিন্তু অনেক বেশি খাড়া, হিমালয়ের নর্থ সাইডটা অনেক বেশি খাড়া। তুলনামূলকভাবে সুবিধাজনক জায়গায় চীন রয়েছে, তা আমি বলবো না, সেই দিক থেকে দিলে আমরাও কম সুবিধাজনক নেই, কারণ আমাদের দিকটা অনেকটা ঢালু, যার জন্য আমাদের এইদিকে কিন্তু অনেকগুলো যে পাহাড়ি শহরতলি, দার্জিলিং হোক, এরকম যে মাঝামাঝি যে শহরতলিগুলো আমাদের দিকে আছে, ওদিকে কিন্তু এরকম কোনো কিছু নেই, ওদিকে প্লেটোটা। আমি বলছি যে যদি কাউন্টার করতে হয় একটা তো হিউজ ইনফ্রাস্ট্রাকচারও তো দরকার, যেটা আমরা এতদিন করে উঠতে পারিনি। না, এইখানেই কেন ধস নামছে এটাও তো ভাবতে হবে, যেহেতু ধাক্কাটা কন্টিনিউ, এখনো প্রতিদিন এটা ধাক্কাটা মেরে চলেছে, সেজন্য ধসটা খুব কমন ব্যাপার। ধসটা এরকম না যে আজকে শুরু হচ্ছে, ধরে নিয়ে যা করার করতে হবে। একদম, ধস হচ্ছে প্রতিদিন, আর্থকোয়েক হচ্ছে, এটা খুব কমন, এটা তো হিমালয় হবেই। আচ্ছা, এবং এইটাকে ধরে নিয়ে এটাকে হিসাবের মধ্যে রেখে তারপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কি হবে, পরিবেশবিদের সঙ্গে রেগুলার বসতে হবে। আমি বলবো না যে ইনফ্রাস্ট্রাকচার বন্ধ করে দাও, লোক যাওয়া বন্ধ হবে না। আমি কদিন আগে একটা ব্যালেন্স চাইছেন একদম। আমি আসবো একটা ছোট্ট বিরতির সময়, যে বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন। সময় খুব অল্প, একটু সবার কাছে সংক্ষেপে জানতে চাইবো, এই সময়টা পাহাড়ে প্রচুর মানুষ ভিড় করেন, কোথাও কোথাও বৃষ্টি উপভোগ করতেও ভিড় করেন, কিন্তু এই সময় আবার একটা ওই হরপা বানের প্রবণতাও থাকে, উপরে হচ্ছে হিমবাহগুলো গলছে, বিপদ কি আরো বাড়বে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা দেখুন, পাহাড় আস্তে আস্তে অনেক বেশি সেনসিটিভ হয়ে পড়ছে, এবং আপনারা খেয়াল করে দেখবেন যে যত উচ্চ হিমালয়ের ওপরের দিকে যত গ্লেশিয়ারগুলো মেল্ট করছে, নিচের দিকে শিলাস্তরগুলো আস্তে আস্তে তত স্কুইজ করে যায়, ফলে বরফ গলে গিয়ে কিন্তু হরপাবান হয় না। হরপাবানের মূল যেটা সমস্যা সেটা হচ্ছে মানে এক্সট্রিম যদি রেনফল হয় অত্যন্ত স্মল পিরিয়ডের মধ্যে, তাহলে সেই টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার একটা নির্দিষ্ট স্লোপ সারফেস দিয়ে একসঙ্গে পুরোটা নেমে আসে, যে কারণের জন্য আলটিমেটলি এই মুহূর্তে যে পরিমাণ বৃষ্টি চলছে তাতে গ্লেসিয়ার বার্স্টের যে খবরগুলো মাঝে মধ্যে সেটা আলাদা বিষয় হরপাবানের সঙ্গে। এবারে যার ফলে টোটালটা একসঙ্গে যখন নেমে আসে তখনই কিন্তু মূলত আমরা বলি হরপাবান। এবারে যেটা গ্লেসিয়াল লেক আউট বাস্ট বলা হয়, গ্লেসিয়াল বাস্ট ঠিক হয় না, সেটাকে বলা হয় মানে কি বলবো, হিমানি সম্প্রপাত। আর যে গ্লেসিয়াল লেক আউট বাস্ট বলে হিমবাহের তলায় ছোট 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 অনেকগুলো লেক থাকে, সেখান থেকে ডিসেক্টেড হয়ে বরফটা নিচের পাটে এসে সেই লেকের মধ্যে পড়ে টোটাল সারফেসটাকে বিচ্ছিন্ন করে সারফেস এবং গ্লেসিয়ার একসঙ্গে নিচের দিকে নামতে শুরু করে। এর আগের বারে আপনারা যোশীমঠের ক্ষেত্রে দেখেছেন। এবং তাতে হয়টা কি, একসঙ্গে একটা হিউজ এরিয়াকে সে টোটালটাকে ইয়ে করে নিয়ে চলে যায়, ধুয়ে নিয়ে বা বিচ্ছিন্ন করে নিয়ে চলে যায়। এবারে যত বেশি সারফেস স্কুইজ করবে তত কিন্তু এই সম্ভাবনাটার পরিমাণ বাড়বে, এই হরপাবানের সম্ভাবনাও বাড়বে, গ্লেসিয়াল লেক আউট বাস্টের পরিমাণও বাড়বে। এবং ঠিক আছে, আমি এই জায়গাতে দেবাশিস কাছে যাব, আপনার কি মনে হয় সম্ভাবনা কি এখন পর্যন্ত বাড়ছে এটার? হ্যাঁ, সম্ভাবনা বাড়ছে, এর পিছনে তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। যেমন আমাদের এই আনইভেন বৃষ্টি দেখা যাচ্ছে, যে সময় আমাদের এইখানে বৃষ্টি হওয়ার কথা হচ্ছে না, কিন্তু পাহাড়ে যতটা বৃষ্টি জেনারেলি আমরা আজ থেকে 10-15 বছর আগে দেখেছি, তার থেকে কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে এই একই সময়। এখন তো প্যাটার্নটা মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই যে আজকে এই ধস নামার মূল একটা কারণ কিন্তু এত বৃষ্টি, অধিক বৃষ্টি হচ্ছে বলেই কিন্তু পুরো হিমালয় রেঞ্জ, এটা শুধুমাত্র নেপালের ওই মানে ওই ত্রিশুলি নদীর পাশ এলাকাটাই বৃষ্টি হচ্ছে তা না, আমাদের উত্তরাখণ্ডে, আমাদের সিকিম, দার্জিলিং, কালিম্পং সব বন্ধ হয়ে গেছে, সেটা তুমি বললে। তো এইটা কিন্তু আমাদের মানে পরিবেশটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং আমি জানি না, এইখানে তো আর সরকারের হাত নেই, এই যে কোথায় কম বৃষ্টি হচ্ছে কোথায় বেশি বৃষ্টি হচ্ছে। তার মানে এইটাই ভবিষ্যৎ না, সরকারের হাত নেই বলবো না, সরকার অনেক কিছু করতে পারে। আমি সরকারের বিষয়টা আমি পরে আসছি, আমি বলছি এই পরিবেশ পরিবর্তন এবং পাহাড়ে বিপদ, এটাই ভবিষ্যৎ। ডেফিনেটলি বিশ্ব উষ্ণায়নও বাড়ছে, জলবায়ু চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে এই যে আমাদের বৃষ্টিপাতের চেঞ্জ হচ্ছে, এবার তোমরা যেটা বললে গ্লেসিয়ার লেক বাস্ট, এটাও ভবিষ্যতে আরও বাড়বে, এগুলো চলতেই থাকবে। কারণ আমাদের পরিবেশটাকে আমরা সেভাবে কি মানে ব্যালেন্স করে রাখতে পারিনি, যেটা সুজিতবাবু বলছিলেন, ল্যান্ডস্কেপটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি, ল্যান্ডস্কেপটাকে ডিস্ট্রয় করে দিয়েছি, তার ফলে এগুলো হতেই থাকবে।
না, তার মানে এগুলো হতে থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের পাহাড়ে দার্জিলিং, কালিম্পং এইগুলোর কি হবে? এখানেও তো ল্যান্ডস্কেপ প্রচুর চেঞ্জ হয়ে গেছে, প্রচুর বাড়ি ঘর, হোটেল হচ্ছে, রাস্তা হচ্ছে। তার মধ্যে গত 12 দিন ধরে জাতীয় সড়ক বন্ধ। আমরা একবারও কি ভেবে দেখেছি ওই ছোট ছোট গ্রামগুলোয় ওই ছোট ছোট রাস্তা দিয়ে যেতে হয়, তারা কেমন আছেন এই পরিস্থিতিতে? কি হবে আমাদের এই পাহাড়গুলোর ভবিষ্যৎ, সেইটা নিয়ে আমরা ফিরবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। আমি একদম এ রাজ্যের কথায় আসবো, দার্জিলিং, কালিম্পং, ঠিক কি অবস্থা হতে পারে আমাদের পাহাড়গুলোর, সৌমেন্দ্রবাবু? পাহাড় কোনো জায়গায় ভাঙবে, কোনো জায়গায় গড়বে। আমাদের দেখো কলকাতা, আমাদের যেমন নিউ টাউন হয়েছে, বেড়েছে কলকাতা, সেরকম পাহাড়েরও এখন তুমি দেখো অফবিট ডেস্টিনেশন বাড়ছে। অর্থাৎ যেটা আমি বলছিলাম, লোড বিয়ারিং ক্যাপাসিটিটাকে দেখতে হবে, রাস্তায় কত লোড নিতে পারবে, পাহাড়টা কত লোড নিতে পারবে। যদি দেখা যায় যে অতিরিক্ত লোড হয়ে গেছে, তখন আমাকে আরেকটু সরে যেতে হবে অন্যদিকে। তো ট্যুরিজমটা যদি আমাকে বজায় রাখতে হয়, তাহলে একটা শুধু দার্জিলিংয়ের উপর বেস করে, মানে এরকম কংক্রিট স্ট্রাকচারের অ্যাভয়েড করাই বেটার। ডেফিনেটলি কংক্রিট স্ট্রাকচারটা তো অ্যাভয়েড করতেই হবে পাহাড়ে, এবং যেটুকু না করলেই নয়, কিছু তো হোটেল করতে গেলে তো কংক্রিট স্ট্রাকচার করতেই হবে, কিন্তু সেটা যেখানে বেশি অতিরিক্ত হয়ে গেছে সেখান থেকে একটু সরে যেতে হবে। আচ্ছা, আমি দেবাশিসের কাছে আসবো। এই যে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ, সিকিম যাওয়ার অন্যতম লাইফ লাইন, তো এটা কি মনে হচ্ছে যা পরিস্থিতি 10-12 দিন হয়ে গেল বন্ধ, আদৌ ঠিক হবে এটা? এটা খুব এই মুহূর্তে খুব চটপট ঠিক হবে, চটজলদি ঠিক হবে বলে তো মনে হচ্ছে না। আর এটাও তো দেখতে হবে না, সিকিমের লাইফলাইন বন্ধ মানে সিকিমের দৈনন্দিন যে জীবন ধারণ সেটা তো কত কষ্টকর হয়ে গেছে। যেই জিনিসটার দাম 5 টাকা ছিল সেটা অবভিয়াসলি আরও 2 টাকা 3 টাকা বাড়ছে। তো এমনিই পাহাড় মানে কস্টলি জায়গা, সেখানে আমরা ছোটোবেলায় দেখেছি না, অত দূর না গিয়ে আমরা যদি শিলিগুড়ি ভাবি, শিলিগুড়ি তো কত নিচে। আমরা ছোটোবেলায় শিলিগুড়ি যখন যেতাম দেখতাম দরমার বেড়া কিংবা উপরে টিনের চাল। তো এরা তো এমন না যে গরিব মানুষ ছিল বড় দরমার বেড়া টিনের চাল দিত, ওই জায়গাটা ওরকম কাঠের স্ট্রাকচার করে টিনের চাল, যত ওয়েট কম মাটিতে। কিন্তু এতদিন তো পাহাড়ে এত স্ট্রাকচার হয়েছে, তারা তো বলতেই পারেন কই এত তো সমস্যা হয়নি। না, সমস্যার পিছনে এই স্ট্রাকচারটা তো একটা দায়ী অবশ্যই, এবং আমি সবসময় বলবো স্ট্রাকচার বন্ধ করা, উনি তো বললেন যে স্ট্রাকচার বন্ধ করে দিলে তো হবে না, করতে হবে, কিন্তু আমাদের ব্যালেন্স, আমরা ব্যালেন্সটা হারিয়ে ফেলি। যতটা ওয়েটটা কম করা যায়, কাঠের স্ট্রাকচারটা ভীষণ দরকার। আমার যেখানে ভূমিকম্প হয় সেখানে যেমন স্ট্রাকচার করতে হবে, পাহাড়ি জায়গায় সেখানেও সেরকম স্ট্রাকচার তৈরি না, তাহলে কি মানে এরকম বিষয়টা দাঁড়াচ্ছে যে পাহাড় পাল্টে যাচ্ছে, আরো ধস বাড়বে, পাহাড় আরো ভাঙবে, এই প্রেডিকশন কি করা যায় নাকি না এটা বিচ্ছিন্ন ঘটনা? না না, বিচ্ছিন্ন ঘটনা না, এরকম ধস চিরকালই নেমেছে, এখনও নামছে, এখন একটু বেশি নামছে। কেন? তার জন্য আমরাও কিছুটা দায়ী। এই যে বললেন গাছপালা কাটা হচ্ছে, গাছের তো অনেক রকম ব্যাপার আছে মাটিটাকে ধরে রাখা। এই যে আমি বললাম টেকটোনিক এফেক্ট, তার জন্য তো বিভিন্ন ল্যান্ডস্লাইড হচ্ছে, তো সেইগুলোকে মাথায় রেখে তারপর তো স্ট্রাকচার করতে হবে। আমি রাস্তা বানিয়ে ফেললাম, রাস্তাটা অবশ্যই জরুরি, রাস্তা না হলে তো একটা জায়গার উন্নতি হবে না। তাহলে সুজিবাবু প্রেডিকশন কি পাহাড় নিয়ে আমাদের? আমি দার্জিলিং, কালিম্পং এ দুটো বেসিক্যালি ব্যাপারটা দেখুন, এটা হচ্ছে জিওমরফোলজিক্যালি এমন একটা সেনসিটিভ জোন, সেটা হচ্ছে সময় এবং ক্ষেত্র, এই দুটোর মধ্যে একটা অদ্ভুত রিলেশনশিপ। জলবায়ু পরিবর্তিত হচ্ছে, সময় পরিবর্তিত হচ্ছে, শিলা পাল্টে যাচ্ছে। আপনি যে থিওরিটিক্যাল কথাগুলো বলছেন, সাধারণ মানুষ না একটা বিষয় বোঝেন, আমরা সেই দীর্ঘ বছর ধরে শুনে আসছি হচ্ছে আবহাওয়া পরিবর্তন, তো মানুষ তো দেখবে পরিবর্তন কি হচ্ছে, ঠিক আছে গরম পড়ছে, সেটাই আপনাকে বলতে চাইছি যে গতকাল একটা পাথর আপনাকে যেভাবে রিয়াকশন করেছে, আজকে সে সেটাকে করবে না, কারণ সে আর সেই পাথরের অস্তিত্ব নেই। ফলে প্রত্যেক বছর একটু 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 করে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি চাপিয়ে গেছি। আমরা দার্জিলিংকে কখনো রিলিজ করিনি, কোনো পাহাড়কে আমরা রিলিজ করিনি, বরং উত্তর আমরা বাড়িয়েছি। কিন্তু সেই যে রক্সগুলো, তাদের লোড বিয়ারিং ক্যাপাসিটি দিনের পর দিন একটু একটু করে ফল করছে। আপনি যে বাড়িটা বানিয়েছেন, আজকে যে বাড়িটাকে আপনি বানালেন, তার যতটা ক্ষমতা 20 বছর পরে ওই ক্ষমতাটা থাকবে না। ঠিক একইভাবে নেচারও যে রক্সটাকে বানিয়েছে, সেই রক্স কিন্তু নেচারের মধ্যে থেকেই সে আস্তে 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 ডিস্ট্রয় হচ্ছে, এবং শেষ পর্যন্ত সে একটা সময় গিয়ে রেগলিত হয়ে ছোট্ট মাটির টুকরোতে পরিণত হবে, এবং এটা ন্যাচারালি আলটিমেটলি ধস বাড়বে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বাড়ে তাহলে তো দার্জিলিং বা কালিম্পং বলুন প্রচুর ইনফ্রাস্ট্রাকচারাল ঠিক সেই জায়গাটায় আসছি আমি। এবারে প্রত্যেকটা মৃত্তিকার একটা স্ট্রেন আছে, বাইরের থেকে আমরা যে চাপটা দিই সেটাকে বলা হয় স্ট্রেস।
আমি যদি কন্টিনিউয়াসলি তাকে স্ট্রেস দিতে শুরু করি তাহলে একটা সময় কিন্তু তার স্ট্রেনটা হারিয়ে যাবে। এখন এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে সেই স্ট্রেসটা হারাচ্ছে। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আপনারা জানেন জলধারা আছে দার্জিলিং এবং এই সমস্ত অঞ্চলে, হ্যাঁ, ছোট ছোট, প্রচুর ঝোড়া আছে, প্রচুর ছোট নদী আছে। এই জলধারাগুলো যখন ফ্লো করে যায় তখন মাটির তলা দিয়ে তারা অত্যন্ত ফাইন সেডিমেন্টগুলোকে ধুয়ে নিয়ে যায়। এটা আগেকার ঘটনা নয়, এটা এখন হচ্ছে। কেন এখন হচ্ছে? আমরা পাম্প করে মাটির থেকে জল তুলে নিয়েছি। আমরা কালিম্পং এর মতো জায়গাতে একটা বিশাল বড় জলাধার প্রস্তুত করেছি, যেটা কিন্তু ওই পাহাড়ের তো একটা জল নেওয়ার সমস্যা মতো রয়েছে, ক্ষমতা নেই। পাহাড়ে মানুষের তো একটা জল সমস্যা রয়েছে, সেটাও তো মেটাতে হবে। না, সেই সমস্যাকে আমাকে অন্যভাবে পাইপ লাইনে জলকে ওখানে তুলতে হতো। আমি ওখানে জলাধার বানাবো, সেই সারফেসটাকে স্টাডি করব না, এবং এই ধরনের একটা সেন্সিটিভ জোনের ওপরে যার তলা দিয়ে একটা ফল্ট লাইন আছে, যে ফল্ট লাইন যে কোনো সময় যদি বাস্ট করে লোয়ার সারফেসের টোটাল এরিয়াটাকে মানে সে সুদীপ ধুয়ে বাবু নিয়ে বলতে বেরিয়ে যেতে চাইছেন পারে। underground যে ফলে surface টা হ্যাঁ, ধুয়ে যাচ্ছে। আমি তলার সারফেসটাকে স্টাডি করলাম না, ওপরে কন্টিনিউয়াসলি চাপিয়ে গেলাম। আপনার বাড়ির ভিত নেই, আপনি কত মানে তলা আপনি তুলতে বলছেন পারবেন? পাহাড়ে ওপরে স্ট্রাকচার হচ্ছে, নিচটা ক্ষয়ছে আস্তে আস্তে। ন্যাচারালি তলার মাটিটা সরে যাচ্ছে, শিলাটা নষ্ট হয়ে তো যাচ্ছে। যে কোনো দিন যোশীমঠ হতে পারে, হুড়মুড়িয়ে ভেঙে পড়তে যে পারে। কোনো দিন যোশীমঠ নয়, এর থেকে আরো ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। তার কারণ হচ্ছে যোশীমঠ কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, না, এখানে হিমালয়ের বুঝতে যেতে পারে। না, না, আপনি কি তাহলে বলছেন রেঞ্জের মধ্যেই। না সুজীব, আপনি তাহলে ভয়ঙ্কর কথা বলছেন। আপনি বলছেন যে যোশীমঠে যে পরিস্থিতি হয়েছিল, এখন তো যোশীমঠের লোকজনও থাকতে পারছেন না, ওখানে তো যে রয়েছে, আমাদের এখানে দার্জিলিং সব কালিম্পং এ যে কোনো দিন এই ঘটনা হতে পারে। একদম দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এই ঘটনা ঘটতে পারে, গ্যাংটকে এই ঘটনা ঘটতে পারে, নেপালের লোয়ার রিচ আপার রিচে এই ঘটনা ঘটতে পারে, এবং আপনার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই অঞ্চলগুলোতেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে। এবং এরা কেউ কিন্তু বিচ্ছিন্ন নয়, টোটালটাই একই ফরমেশন, একই পদ্ধতিতে তৈরি হয়েছে, একই ধরনের জলবায়ুকে এরা সহ্য করছে, এবং একই ধরনের ভূমিভাগের উপর দিয়ে এরা কিন্তু অবস্থান করছে। এবং টোটালটাকেই আমরা আমাদের একটা বিনোদনের ক্ষেত্র বানিয়েছি। আমরা পাহাড়কে কখনো বেসিক্যালি ভালোই বাসিনি, পাহাড়কে আমার পয়সা ইনকামের জায়গা হিসেবে আমি এই জায়গা থেকে আমি আরেকটু যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন, দেবাশিস আপনি দীর্ঘদিন ধরে পাহাড়ে যাচ্ছেন, আমি যদি গত 10 বছরের সঙ্গে কম্পেয়ার করি, কিভাবে পাহাড় পাল্টে যেতে আপনি দেখছেন? প্রচুর পাল্টে গেছে। মানে 10 বছর কেন, আমি যদি 3 বছর আগেই ভাবি, 3 বছর প্রতি 3 যেমন বছরে কোনটা পাল্টেছে? সমস্ত কিছু পাল্টে গেছে। আমরা এই যে যোশীমঠে আমি যখন প্রথম দিকে গেছি, সেই 96, 97 কটা হোটেল ছিল। আর এই যে মানালি গত বছর বিয়াস, পুরো মানালির অর্ধেক ভেঙে বেরিয়ে গেছে। এখন কি করছে, ওই যে দিকটা বিয়াস ভেঙেছে সেদিকে তো আর কিছু করতে পারছে না, পাহাড়টাকে কেটে এখন টাউনটাকে পাহাড়ের দিকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। এইটা হতে পারে না। এইটা না, মানে হচ্ছে গোটা শহর সরে যাচ্ছে, শহরটাকে পাহাড়ের দিকে সরে যাচ্ছে। কারণ কি, ভেঙে গেছে, প্রচুর হোটেল ভেঙে গেছে, কিন্তু সেই হোটেলগুলোকেও যেমন বানাচ্ছে, আবার নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে, সেই জায়গাটা কোথা থেকে পাবে? এখন কি হচ্ছে, পাহাড় কেটে পাহাড়ের দিকে যাচ্ছে। এইটা তো পাহাড়, ওই যে বললেন, পাহাড়ও তো একটা বরদাস্ত করার জায়গা আছে। আমার বক্তব্য হচ্ছে কি, সব হোক, উন্নতি হোক, কিন্তু সবকিছু একটা ব্যালেন্স রেখে হোক। না, আমি একটা ইন্টারেস্টিং, আমরা ব্রেকে আলোচনা করছিলাম, আমার মনে হয় এটা শেয়ার করলে বোধহয় সাধারণ মানুষও রিলেট করতে পারে। এটা পাহাড় নয়, আমি সমুদ্রের কথা বলছি। সুজীববাবুর বাড়ি দীঘায়, দীঘা নিয়ে আমরা আলোচনা করছিলাম। দীঘাটা কিরকম চেঞ্জ হয়ে গেছে, মানে আপনাদের ছোটবেলায় কি ছিল আর এখন কি হয়েছে? বেসিক্যালি দেখুন, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের মধ্যে দিয়ে জলস্তরের উচ্চতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে গ্রাস করতে আসছে। দীঘার বীজ ছোট হয়ে এবং যাচ্ছে। আলটিমেটলি দেখুন, দীঘার বীজ কি আরো বড় ছিল? আগামী দীঘা 10 তো আমরা থেকে যখন ছোটবেলায় দেখেছি কত চওড়া হ্যাঁ, বীজ, আমরা অনেক চওড়া ছিল। কত আগামী গাড়ি 10 নামতো। থেকে 12 বছরের মধ্যে আলটিমেটলি উপকূল এলাকার বিস্তীর্ণ অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে যাবে। আপনারা হয়তো ইতিহাসে পড়েছেন তাম্রলিপ্ত বন্দর, যেখান থেকে দীঘার সি বিচ কিন্তু এখন অবস্থান করছে প্রায় 60 কিলোমিটার দূরে। অতীতে না, মানে ওখানেই- তাম্রলিপ্ত বন্দর সমুদ্রের তলায়। ন্যাচারালি তাম্রলিপ্ত বন্দরে আগে সমুদ্র পিছিয়ে ছিল, গেছে। সমুদ্রটা পিছিয়ে গেছে। এসেছিল, তখন আবার সে পিছিয়ে তার গেছে। জায়গাটাকে আচ্ছা, গ্রাস আচ্ছা। করছে। তাম্রলিপ্ত অনেক উপরে। তাম্রলিপ্ত বন্দর যখন ছিল তখন সমুদ্র পিছিয়ে গিয়েছিল। না, তাম্রলিপ্ত তখন বন্দরে বন্দর আগে ছিল না, সমুদ্র ওখানে ছিল। সমুদ্র ছিল। আমি সেটাই বলছি, সেখান থেকে সেই পিছিয়ে সমুদ্র দীঘা সেই গেছিল। সমুদ্র এখন- পিছিয়ে গেছে। না, তাহলে পিছিয়ে গেছে মানে তো আমি তো তাহলে সাধারণ মানুষের মনে হতে পারে সমুদ্র তো পিছিয়ে তারপর যাচ্ছে, সেই সমুদ্র জলস্তর থেকে তো তাহলে আবার সরে আবার যাচ্ছে। গ্রাস উল্টো করছে। হচ্ছে। এখন তো আবার উল্টো হচ্ছে। এখন আমি এটাই আবার জানতে সমুদ্র চাইছি, আবার তার গ্রাস মানে করছে। তাম্রলিপ্ত বন্দর যখন ছিল সেই সময় যা হয়েছিল, তারপর আমরা সমুদ্রকে পিছিয়ে 8 যেতে কিলোমিটার দেখেছি। পিছিয়ে গেছে। তারপরে আপনি বলছেন আবার সেটা ফিরে আসছে। আবার তো আসছে, কারণ আমরা ছোটবেলায় দেখেছি যে কত বড় বীচ ছিল, আমরা ওখানে দৌড়দৌড়ি করতাম, হাফ কিলোমিটার চলে যেতাম। আমার তো প্রশ্ন করে পিছিয়ে বা গেল কেন? সুন্দরবনের কাছে ঘোড়া মারা। আচ্ছা, পিছিয়ে বা গেল কেন?
না, সবটাই হচ্ছে জলবায়ু পরিবর্তনের পদ্ধতি, এবং তখন সেটা কনস্ট্রাকটিভ ওয়েতে আস্তে 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 নতুন করে ল্যান্ডস্কেপ বিল্ডিং চলছিল। এই চলতে চলতে একটা জায়গাতে গিয়ে আমরা তাকে এমন করে ফেলেছি, আলটিমেটলি টোটাল বিষয়টাই ঘটছে কিন্তু জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাবে। এবং সমুদ্রের জল যত বাড়বে, ন্যাচারালি সে তখন আরও বেশি স্প্রেড করার চেষ্টা করবে। ঘোড়াচড় মারা নিউমুর হারিয়ে গেছে, সাগর আইল্যান্ডের প্রায় 17% এরিয়া হারিয়ে গেছে, সুন্দরবন অঞ্চলের প্রায় 36% এরিয়া সমুদ্রের জলের তলায় অলরেডি চলে গেছে। এরপর হচ্ছে যে জায়গাগুলো আস্তে 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 এরা কিন্তু প্রত্যেকটা ধীরে 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 আমাদেরকে গ্রাস করতে ম্যানমেড হচ্ছে, ম্যানমেড টোটালটাই পাহাড়ে যেভাবে কম্পন বেড়ে যাচ্ছে, কম্পন ভাইব্রেশন, এবং ড্যামগুলো হচ্ছে, এটা নিয়ে তো অনেক আন্দোলন হয়েছে, ড্যামগুলো হচ্ছে তার কোনো সমীক্ষা হয় না, যেখানে সেখানে ড্যাম হয়ে যায়, তার জন্যে একটা বিরাট নদীর ওপর একটা প্রভাব পড়ে। এবং তুমি দেখেছো আজকে মহানন্দা নদীতে যদি আজকে খুলে না দেওয়া যেত, পুরো বাংলাদেশের দিকে জলটা খুলে দেওয়া হয়েছে, তাহলে ভেঙে যেতে পারত। আসলে কিছু কিছু জায়গাতে না নেচারকে আনটাচড রাখতে হয়, আমরা টোটালটাকে নিতে গিয়ে অ্যাকচুয়ালি কিন্তু সমস্যা করে ফেলেছি। আচ্ছা, আমি যদি এই যা পরিস্থিতি আছে, এই যা চলছে, আমি যদি একটা প্রেডিকশন আপনাদের কাছ থেকে চাই যে আজ থেকে 10 বছর পর পাহাড় এবং সমতল, আমি শুধু আমাদের রাজ্যের ক্ষেত্রে বলছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন জায়গায় থাকতে পারে? দেবাশিস জায়গা দিয়ে শুরু করি। দেখো, সব কিছু আমি প্রথমে বলেছিলাম সব আমাদের হাতে নেই। প্রথম কথা, এই যে উষ্ণায়নে জলস্তর বাড়ছে, এটাই তুমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে পশ্চিমবঙ্গ সরকার সেখানে কিছু করতে পারবে না, এটাকে সারা পৃথিবীর সবাইকে মিলে ভাবতে হবে। সুতরাং এটা সব কিছু আমরা যদি ভাবি তাহলে হবে না। আমরা যেটা করতে পারি যে আমাদের রাজ্যের যে জায়গাগুলো আছে, দার্জিলিং কিংবা সেই যে লোড বেয়ারিং ব্যাপারটা, সেটাকে একটু একটু করে কমানো। হঠাৎ করে এখন আমি যদি বলতে পারি, আমি বলছি যে এই যদি সিচুয়েশন থাকে, কি হতে পারে 10 বছর পর? 10 বছরে আমি তোমাকে যদি এই ভাবে চলে, 10 বছরে আমি বলে দেবো, যেমন উনি বলেছেন দার্জিলিং বলে কোনো জিনিস আমরা দেখতে পাবো না, কিংবা আমরা কেউ যেতে পারবো না। 10 বছর পর দার্জিলিং থাকবে না যদি আমরা এখন থেকেও এখনো সাবধান না হই। আমাদের অলরেডি আরো 20 বছর আগে সাবধান হওয়া উচিত ছিল। দার্জিলিংয়ে গেলে তুমি জল পাও একটা হোটেলে, কেন পাবে না? তার মানে কি, যতটা জলের ওখানে ম্যাক্সিমাম সাপ্লাই দেওয়া যায় তার 5 গুণ লোক যদি গিয়ে হাজির হয়, তাহলে জলটা পাবে। দেবাশিস একটা বড় সড়ো কথা বললেন, যদি এই পরিস্থিতি থাকে 10 বছর পরে দার্জিলিং শহরটা থাকবে কিনা সন্দেহ আছে। সৌমেন্দ্রবাবু? থাকবে, ছোট হয়ে যাবে আয়তনে, আবার অন্যদিকে একটা শহর গড়বে। কারণ আমি বলছি, ভাঙাগড়া খেলা চলছে, নদী যেমন দিক পরিবর্তন করছে, সমুদ্র যেমন বলছিলেন আগাচ্ছে পেছোচ্ছে আবার গ্রাস করছে, তো এইটা প্রাকৃতিক নিয়মে হয়। কিন্তু আমরা যেটাকে আমরা পরিবেশবিদ্যা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অন্য জায়গায় গড়তে গেলে সেখানে দেখতে হবে, সমীক্ষা করতে হবে, এনভায়রনমেন্টাল অডিট করতে হবে, ইকোলজিক্যাল ব্যালেন্স কী আছে দেখতে হবে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, অর্থাৎ এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য যা যা আমরা পড়েছি সেইগুলোকে ইমপ্লিমেন্টেশন করতে হবে, তবে গিয়ে ওইটা ডেভেলপমেন্ট হবে। আদারওয়াইজ এভাবে ভাঙতেই থাকবে না। আপনি তার মানে বলছেন 10 বছর পরে দার্জিলিং থাকবে, কিন্তু আয়তনে ছোট হয়ে যাবে, জায়গাগুলো সেই ম্যাল নাও থাকতে পারে, থাকতে পারে, বা কালিম্পংয়ের অনেক কিছু পরিবর্তন হতে পারে, অনেক পরিবর্তন হবে। সুদীপ বাবু, আমি সমতলটাও ধরছি কিন্তু না, বেসিক্যালি দেখুন, যেটা বলি 10 বছরের মধ্যে অনেকগুলো ফিচারের পরিবর্তন হয়ে যাবে। দেবাশিস বাবু বলছিলেন দার্জিলিং থাকবে না, হয় থাকলেও আলটিমেটলি একটা রেসিডুয়াল হিল হিসেবে থাকতে পারে, ছোট্ট একটা মানে শিলাস্তূপ হিসেবে থাকতে পারে। কার্শিয়াং কালিম্পং প্রায় থাকবেই না বলা যেতে পারে। ভয়ঙ্কর প্রেডিকশন দিচ্ছেন, মানে 10 বছর বাদে ওই পাহাড়ে ঘুরতে যাওয়ার যে বিষয়, আমরা আমাদের যে চেনাশোনা পাহাড়, না কিছু কিছু পাহাড় পাবেন, কিছু কিছু পাহাড় পাবেন। আচ্ছা, গ্যাংটক মোরললেস আপনার বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং মধ্য হিমালয়ের একটা পাট ধসে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রের জল, যেটা সমভূমির কথা বললেন, সেটা হচ্ছে সুন্দরবনকে 10 বছর পরে আমি আসবো। সুদীপ বাবু ভয়ঙ্কর বলছেন, প্রেডিকশন দিচ্ছেন, আর কি প্রেডিকশন রয়েছে, এবং বিশেষ করে আমাদের সমতলে আমরা কি করব, আমরা কোন পর্যায়ে থাকতে পারি, যে প্রেডিকশন যা চলছে সেটাই যদি চলতে থাকে। এই আলোচনায় ফিরে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। পাহাড় নিয়ে আমরা আলোচনা করছিলাম। পাহাড়ে এই পরিস্থিতির জন্য কি দায়ী সরকার, এই প্রশ্ন রেখেছিলাম আপনাদের সামনে। একটা মিশ্র প্রতিক্রিয়া আমাদের সামনে এসেছে। ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ মনে করছেন হ্যাঁ সরকারই দায়ী, এবার অনেকে মনে করছেন না, শুধু সরকার নয়, সাধারণ মানুষও কিন্তু দায়ী। নিঃসন্দেহে সাধারণ মানুষেরও একটা বড়সড় দায়িত্ব রয়েছে। আমি এই জায়গা থেকেই সৌমেন্দ্রবাবু, আপনি বলছিলেন, আমরা একটা প্রেডিকশনের বিষয়ে যাচ্ছিলাম। 2 চব্বিশ পরগনার ক্ষেত্রে একটা প্রেডিকশন আপনার,
যেমন বঙ্গোপসাগরের জলস্তর যেভাবে বাড়ছে বিশ্ব উষ্ণায়নের জন্যে, তাতে খুব তাড়াতাড়ি আমরা দেখছি সমুদ্রের নোনা জল, আমরা দেখছি আজকে যদি সুন্দরবন নষ্ট হয়ে যায় তাহলে তো কলকাতা গেল, সুন্দরবনটা ছাতা হিসেবে কাজ করে। তাতে দেখা যাচ্ছে যে আমাদের এই বিদ্যাধরী নদীতে বা কখনো গঙ্গায় 10 বছর পর কি হতে পারে? 10 বছরের নোনা জল ব্যাকরিস ওয়াটার এখানে ঢুকে যাবে এবং কাকদ্বীপ যে আছে ওদিকে ধরো ক্যানিং আছে, এগুলো ডুবে যাবে, ওদিকে নর্থ 24 পরগনা বসিরহাটও ডুবে যাবে। হ্যাঁ, 10 বছর পর ডুবে যাবে? 10 বছর না হলে অন্তত 15-20 বছরের মধ্যে এটা হবে। মানে আমরা জীবদ্দশায় দেখে যাবো বলছেন কাকদ্বীপ, ক্যানিং এরা সব জলের তলায়। ইন্টারন্যাশনাল প্ল্যানেট অফ ক্লাইমেট চেঞ্জ বলছে যে সমুদ্র উপকূলবর্তী যত শহর আছে তার মধ্যে কলকাতা 2050 সালের মধ্যে ডুবে যাবে। অনেক জায়গা যে এরকম ভারতবর্ষের ডুবে যাবে। দেবাশিস দা, পাহাড় কি হতে পারে 10 বছরে আগামী? পাহাড় নিয়ে আসলে পাহাড় মানে হিমালয় তো 2400 কিলোমিটার একটা লম্বা জায়গা, সুতরাং এক কথায় সব বলে দেওয়া সম্ভব না। কিন্তু যেসব শহরতলি যেগুলো তৈরি হয়েছে, যেগুলোতে এত বেশি ভিড়, এত বেশি কংক্রিটের জঙ্গল, এত বেশি রাস্তা, এত গাড়ি, সেগুলো নিয়ে কিন্তু আমি খুব মানে সন্দেহ যে সেগুলো আমরা আর কত বছর, 10 বছর তো অনেক। আমি ভাবছি, আমি তো প্রতি 2-3 বছরের কথা ভাবছি। এইবারে আমরা দার্জিলিং এ এবং কালিম্পং এ যা পরিস্থিতি দেখছি, যত সময় যাবে পরিস্থিতি আরো খারাপ হবে। আর তারপরে কি আমরা কিছু দিনের মধ্যে ভুলে যাই, এই যখনই বর্ষাটা চলে যাবে আমাদেরকে মাথা থেকে এটা বেরিয়ে যাবে। আবার যেমন গরম পড়লে যে গাছ লাগাতে হবে আমরা ভুলে গেছি। আমরা গরম, এই যেই বৃষ্টি পড়েছে আমরা কলকাতাবাসী ভুলে গেছি যে আমরা এত গরমে ছিলাম, এখন আর কেউ মাথায় লাগছে না। আমরা সমতলের মানুষ এই কথা বলছি, কিন্তু যারা পাহাড়ে আছেন তাদের অবস্থাটা একবার ভাবুন যে তাদের কি পরিস্থিতি। আমরা তো সেখানে ঘুরতে যাই, কিন্তু যারা সেখানে থাকেন তাদের পরিস্থিতি আরো ভয়ঙ্কর। সুজিত বাবু। হ্যাঁ, বেসিক্যালি দেখুন আমি মারাত্মক সব প্রেডিকশন, দুটো দিক দিয়ে না, আমার মারাত্মক প্রেডিকশন না, এটা জিওগ্রাফিক্যালি ব্যাপারটা ঘটতে চলেছে। সেটা হচ্ছে প্রথমত সুন্দরবন আগামী 10 বছর পরে পাবেন না, এটা ইতিহাস। সাগরদ্বীপ ইতিহাস, এবং টোটাল বঙ্গোপসাগর বেসিক্যালি এগিয়ে আসবে বহুদূর পর্যন্ত। বহুদূর মানে ব্যাপারটা হচ্ছে আমাদের হিসেব বলছে 15 বছরের মধ্যে সুন্দরবন এসে পৌঁছবে খিদিরপুর এলাকায়, বঙ্গোপসাগর এসে পৌঁছবে খিদিরপুর এলাকায়। মানে আপনি বলছেন আগামী 15 বছরে খিদিরপুর আর নাসা বলেছে এটা 12 বছরের মধ্যে খিদিরপুর এলাকায় বঙ্গোপসাগরকে পাওয়া যাবে। মানুষ কি এটা বিশ্বাসই তো করতে চাইবে না, মানুষকে বিশ্বাস করতে দেওয়া হবে না। এটা হচ্ছে পদ্ধতি। তার কারণ হচ্ছে এটা যদি বিশ্বাস করতে দেওয়া হয় কোনোভাবে, তাহলে সরকারের প্রভূত ক্ষতি হবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে অলরেডি নোনা জল ঢুকতে শুরু করেছে। উপকূল রেখা থেকে 70 কিলোমিটার দূরত্ব পর্যন্ত কোনো স্বাদু জল থাকবে না, এগ্রিকালচারাল ল্যান্ড সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। কিন্তু আগামী 10 বছরের মধ্যে ভারতবর্ষের প্রায় 35 কোটি মানুষ আলটিমেটলি এনভায়রনমেন্টাল রিফিউজিতে পরিণত হবে। তাহলে আরেকটু উঁচু জায়গায় পাহাড়ে তো যেতে থাকবে, তাহলে পাহাড়ে তো আর এত ল্যান্ড পাওয়া যাবে না। আমার তো ল্যান্ডও দরকার, মানুষ শুধু গেলে তো হবে না। আপনি বলছেন পাহাড়েও বিপদ, সমতলেও বিপদ। হ্যাঁ, ন্যাচারালি। শুধু মানুষ না, বৈচিত্র্য চেঞ্জ হবে, বৈচিত্র্য নষ্ট হয়ে যাবে। আমি একটু আগে আমরা জীবদ্দশায় করোনার মতন মহামারী দেখেছি, আরো কি দেখা বাকি রয়েছে? নিশ্চয়ই। একটু আগে আপনাদেরকে বলছিলাম আমাদের এই পাহাড় আর জল এটা অনেকটা দাঁড়িপাল্লার মতো। একদিকে পাহাড় আছে বলে আর একদিকে জল আছে। জলের উচ্চতা যেই বাড়তে শুরু করবে, হিমালয়ের এখন যে ডিভাস্টেশন দেখছেন এর থেকে আরো ভয়ঙ্কর রূপ নেবে হিমালয়, কারণ হিমালয়ের আরো ক্ষতির প্রবণতা আমরা জীবদ্দশায় দেখে যেতে পারবো। ফলে আপনার জীবদ্দশাতেই আলটিমেটলি হিমালয়ের আরো বিভিন্ন ধরনের পরিবর্তনকে দেখবেন এবং ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে, এটা আপনি কিন্তু দেখতে পাবেন। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি তো দেখে যেতে পারবো, সেটা হচ্ছে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে ভাগীরথী হুগলি নদীর যে প্রবাহ, সেই প্রবাহের মধ্যে আমি বেশি দূর বলছি না, আপনারা যদি দক্ষিণেশ্বর থেকে রাফলি প্রায় যদি ডায়মন্ড হারবার পর্যন্ত ধরেন, তাহলে নদীর বোথ সাইডে প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত স্থান ধসে নদীর গর্ভে বেরিয়ে যাবে। মানে ফলে আলটিমেটলি আমরা কিন্তু সত্যিকারই একটা ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন। মানে আমরা পজিটিভ ভাবে শেষ করতে পারলাম না বিষয়টা, মানে এই পজিটিভ বিষয়টাকে পজিটিভ ভাবেই আমি শেষ করতে চাইছি। তার কারণ হচ্ছে এখনো সময় আছে, যদি আমরা সঠিকভাবে পদক্ষেপগুলোকে গ্রহণ করি এবং সেখানে আমরা যে যথেচ্ছাচার করছি, এই যথেচ্ছাচার যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ নিয়ে তো আলোচনা হয়ে গেল, এরপরে ভবিষ্যৎ আমাদের হাতেই, সরকারের হাতে তো অবশ্যই। দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।